আমাদের যে এক বছরের জার্নি, সে জার্নিতে আমরা এককভাবে নির্বাচন করার একটা প্রস্তুতির মধ্য দিয়েই আমরা নিজেদেরকে প্রস্তুত করছিলাম। আমরা অনেক রেসপন্স সেখানে পেয়েছি, অনেকেই আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আমরা প্রাথমিক একটা তালিকাও প্রকাশ করেছিলাম, কিন্তু সেই প্রাথমিক তালিকা প্রকাশ করার পরে আমরা যখন পরের ধাপের তালিকা প্রস্তুত করে রেখেছি এবং আমাদের 300 আসনেই প্রার্থিতার জায়গাটা আমরা চূড়ান্ত করার দিকে অগ্রসর হচ্ছি, ঠিক সেই সময়টাতেই শরীফ ওসমান বিন হাদি তাকে গুলি করা হলো এবং তিনি পরবর্তীতে শাহাদাত বরণ করলেন। এই পুরো ঘটনা আমাদের উপলব্ধির জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। আমরা খেয়াল করে দেখি যে আধিপত্যবাদী শক্তিগুলো বাংলাদেশকে কবজা করে রাখতে চায়, বাংলাদেশকে তার স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে রাখতে চায়, যারা বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ এবং তার দোসরদেরকে পুনর্বাসন করতে চায়, তারা শক্তিশালী হয়ে উঠছে এবং তারা যে কোনো মূল্যেই হোক না কেন, যারা জুলাইতে অংশগ্রহণ করেছে, যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তাদের প্রতি তাদের টার্গেট কিলিংয়ের দিকে তারা অগ্রসর হচ্ছে। আসলে জুলাইয়ের শক্তি যাদের আছে তাদেরকে তারা নিস্তব্ধ করার দিকে অগ্রসর হচ্ছে। এবং একই সাথে আমরা খেয়াল করে দেখলাম যে আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা রেখেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংস্কারের পক্ষে যে অবস্থান, সেটাকে বাংলাদেশের জনগণ খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু সেই সংস্কারের বিষয়গুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে বা না হবে, সেই বিষয়গুলো আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একার পক্ষে সেটাকে নিশ্চিত করে নিয়ে আসা সম্ভবপর নয়। এবং আমাদের আহ্বায়ক গত 24 অভ্যুত্থানের সময়টাতে যেমন করে নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, ফেসিবাদী কাঠামো বিলোপের কথা বলেছিলেন, সেই যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, তাদের সকলের সম্মেলনে এটা হওয়ার কথা ছিল। আমরা চেয়েছিলাম বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলই একটা নতুন বন্দোবস্তের দিকে তারা অগ্রসর হবে এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিক রূপান্তরের জায়গায় উন্নীত করতে সংস্কারের যে ব্যান্ডেডগুলো আছে তার সঙ্গে তারা অ্যালাই করবেন এবং সেটাকে তারা বিনা বাক্যে নির্দ্বিধায় গ্রহণ করে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গঠনে তারা ভূমিকা রাখবেন। কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম, তখন বরং বিএনপির সাথে সংস্কারের ইস্যুগুলোতে অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এক ধরনের মতভিন্নতা দেখা দিত। সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয়। যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করাটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশটাকে আগের কাঠামোতে ফিরতে দিতে চাই না, সে কারণেও আমরা এককভাবে না থেকে বরং আরো শক্তিশালীভাবে আর অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটাকে পার করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশে ফেসিবাদের বিচারের যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে এবং বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা জবাবদিহিতার জায়গায় বাংলাদেশকে উন্নীত করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশকে পরিচালনা করা, একটা পলিসি নির্ভর রাজনীতির দিকে অগ্রসর হওয়া, এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে করে আর অনেকগুলো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। এমন একটা প্রেক্ষাপটে বিচার সংস্কার বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত নতুন এক বাংলাদেশের প্রয়োজনে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামাতে ইসলামের নেতৃত্বাধীন তৎকালে 8 দলীয় যে রাজনৈতিক জোট, তাদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে একত্রে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটা আমরা পার হতে চাই। আজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন, তারা আমাদের দলের তরফ থেকে এই যে প্রেক্ষাপট সেটা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন এবং এনসিপি, জামাতে ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে 11 দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে, তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবেই তারা দেখেন। এবং আমরা তাদের কাছে বর্তমানে যে নির্বাচনের যে পরিস্থিতি, আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে আছে এবং পরবর্তীতে হাদি ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি যে গতকালও আসলে একজনকে খুন করা হয়েছে। এই যে খুনের ছড়াছড়ি, এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভবপর হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করা সম্ভবপর হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি
দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থে, আমরা গণতন্ত্রের স্বার্থে এবং পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক সম্পর্ক সেটাকে বহাল রাখা এবং সেটাকে আরো একটা গাঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে সেইগুলোতে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলা ভাবে আমরা কথাবার্তা বলেছি। প্রশ্ন আছে, আমি চ্যানেল ওয়ানে কাজ করি, আপনারা 4টা বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছেন। সেখানে একটা আছে আধিপত্যবাদ। তো যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের সাথে আপনারা কেন জোট করছেন বা কি বিষয় নিয়ে জোট করছেন সেটি যখন জানাতে হচ্ছে, সেটি আসলে আধিপত্যবাদ কিনা এটা আপনারা মনে করেন কিনা? এবং 2, যুক্তরাষ্ট্র গতকাল এমন ঘটনা ঘটিয়েছে যেটি বিশ্বে আসলে তারা ছাড়া আর কেউ ঘটায়নি। একটি দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসা হয়েছে। সেই বিষয়টাকে আসলে আধিপত্যবাদ তারা যারা কায়েম করছেন তারা সেটিকে আপনারা আসলে কিভাবে দেখেন? দুটো বিষয়, এটি আধিপত্যবাদ কিনা এবং তাদের এই ঘটনায় আপনারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা বা দিবেন কিনা? ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ঘটনা সেটা আন্তর্জাতিক যে রীতিনীতি সেটা বিরুদ্ধ, এবং আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেই আইনগুলো তাদেরকে মেনে চলতে হবে, এবং আন্তর্জাতিক যে সংস্কৃতি দীর্ঘ সময় ধরে যেটা প্র্যাকটিস হয়ে আসছে সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকেই পৃথিবীর শাসনের সাথে যুক্ত দেশগুলোকে তাদের রাজনৈতিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করতে হবে। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আন্তর্জাতিক আইন মানতে হবে, এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটাকে সম্মান জানিয়েই যে তাদের রাজনৈতিক এবং ডিপ্লোমেটিক্যাল যে সম্পর্কগুলো আছে সেগুলোকে নির্ধারণ করতে হবে। আমি একটা জিনিস অ্যাড করি। আপনার যে একটা প্রশ্নটা বাকি রয়ে গেছে, আমি মনে করি যে আধিপত্যবাদ বিষয়টা তো কনটেক্সচুয়াল, প্রসঙ্গটা হবে যে আমরা কোন প্রেক্ষাপটে বসে কথা বলছি। আমার জন্য যে আধিপত্যবাদী আপনার জন্য সে নাও হতে পারে। সুতরাং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা কোন ধরনের আধিপত্যবাদ, এবং সেটা কে বা কারারা জানেন আপনারা, সেখান থেকে আমাদের দেশের স্বার্থ, আমাদের জনগণের স্বার্থকে রক্ষা করার জন্য আমাদের বন্ধু দরকার, আমাদের সৎ প্রতিবেশী দরকার, এবং আমরা কাউকে পারপেচুয়াল এনিমি বা একদম পারপেচুয়াল আধিপত্যবাদী আমরা বলতেও চাই না। কেউ যদি তাদের আচরণ পরিবর্তন করে, আমাদের সাথে সৎ প্রতিবেশী শিশুলোক যদি আচরণ করে, আমাদের সাথে উই ক্যান কোএক্সিস্ট পিসফুলি, হ্যাপিলি। কিন্তু আমাদের দেশের প্রতি যদি কোনো দেশ আগ্রাসী আচরণ করে, আমাদের দেশের লোকজনকে যদি সীমান্তে নির্বিচারে খুন করা হয়, সেটা তো আপনার আমার প্রত্যেকের জন্য সেটা একটা প্রশ্নবোধক, এবং সেটা আমরা মোকাবেলা করার জন্য যে কোনো দেশের সাথে যদি আমাদের দরকার হয়, আলোচনার দরকার হয়, সম্পর্ক উন্নয়নের দরকার হয়, সেটা আমরা করব। তাদের সাথে অন্য দেশের বিশ্বের অন্যত্র কি কোথায় হয়েছে সেটা আমার এই সম্পর্ককে ডিফাইন করে উঠবে না। ধন্যবাদ। আমি জাহিদ এখন টিভিতে কাজ করি। আপনাদের আলোচনায় আসলে এনসিপি সংস্থায় কয়টি আসন পাচ্ছে সে বিষয়ে আলোচনা হয়েছে কিনা? দ্বিতীয়ত, জামাত এনসিপি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবে? হু উইল বি দ্য প্রাইম মিনিস্টার? জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং জামাতে ইসলামী সহ অন্য চরমনাই বা অন্য যে দলগুলোর মধ্যে আমরা একত্রে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের মধ্যকার আসলে আসন বিন্যাসের বিষয়টা নিয়ে আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব, এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে শাপলাকলি মার্কায় আমাদের প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং কতটি আসনে দাঁড়িপাল্লা বা অন্য যে মার্কাগুলো আছে সেই মার্কাগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সরকার গঠনের যে বিষয়গুলো নিয়ে আপনারা বলছেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা প্রথমত নির্বাচনের যে সময়কাল আছে সেটাকে আমরা পার হতে চাই, এবং আমাদের মধ্যকার যে আলোচনাগুলো চলছে সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তগুলো সামনের দিনে আমরা গ্রহণ করব। একটা প্রশ্ন, আমি নিউজ 24 টেলিভিশনের রিপোর্টার তাওহিদ, আপনারা জামাতের সঙ্গে জোট করছেন, এটা নিয়ে আপনাদের দলের ভিতরে কোন দল আছে বা অনেকে বের হয়ে গেছে, যদি ভোট পেয়ে সরকার গঠনের সুযোগ পায়, জামাত যে বলছে নারীদের কর্ম, সেটা এখন ক্লিয়ার না, সেই জায়গাটা কি? সাপ্লিমেন্টারি একটা কথা, সেটা হলো
যুক্তরাষ্ট্রের কোনো বা তাদের তরফ থেকে আপনাদের কোনো কনসার্ন ছিল কিনা? আমাদের আহ্বায়ক এই কথাটা বারংবার যে আমরা যে সমঝোতার মধ্য দিয়ে এবং একত্রে নির্বাচন পার করার কথাটা বলছি, এটা কোনোভাবেই কোনো আদর্শিক যোগ না। এটা একটা নির্বাচনী সমঝোতা এবং এটা নির্বাচনের জন্যই এটা এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শের উপরেই আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে 47 জনকে আমাদের দলের তরফ থেকে মনোনয়নপত্র দিয়েছি, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি রয়েছেন। এবং আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাতে ইসলামের মধ্যকার এই যে নির্বাচনী সমঝোতা বা যে জোটের যে প্রসঙ্গ, সেটা আদর্শিক কোনো সিদ্ধান্ত নয় এবং সেটা এই নির্বাচন এবং বাংলাদেশে বর্তমানে সংস্কারকে বাস্তবায়ন করা, বিচারকে বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত এবং দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশের প্রত্যাশাই গৃহীত একটা সিদ্ধান্ত। আপনাদের কোনো প্রভাব ফেলছে কি এই যে যারা পদত্যাগ করছে? অবশ্যই যারা আমাদের সহযোদ্ধারা পদত্যাগ করেছেন, তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে। কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে, আমরা সেই সংগঠনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নিয়েই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। এবং যারা পদত্যাগ করেছেন তারা আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। ঐক্যমত্য কমিশনে যখন আলোচনা চলে সেখানে আপনাদের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে 5% প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। তো আপনাদের এখন যে অবস্থা সেখানে কতটুকু সেই সুযোগটা আছে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের কোনো আলোচনা হয়েছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং তারা যাতে প্রতিনিধি হতে পারেন নির্বিঘ্নে, সে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি। এবং আমাদের যে জুলাই সনদ, সেই জুলাই সনদের মধ্যেও কিন্তু একটা সিদ্ধান্ত চলে এসেছে। সেই সিদ্ধান্ত আসলে জুলাই সনদ গৃহীত হওয়ার পর থেকে কার্যকর হবে। এই বছর নারীর আসনের যে বিষয়টা, সেটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে, এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে এবার এটা গৃহীত হওয়ার কথা রয়েছে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী। এবং সেই সিদ্ধান্ত অনুপাতেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের নারী প্রতিনিধি যারা আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত রেখেছি। এবং আমরা মনে করি যে এই বাংলাদেশে নারীদের যে অংশগ্রহণ রাজনীতিতে, সেটাকে আরো কিভাবে নির্বিঘ্ন করা যায় এবং সেটাকে অংশগ্রহণমূলক করা যায়, সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কার্যক্রম সেটা চলমান থাকবে। ধন্যবাদ। এটা শেষ করে জি, আমরা নির্বাচন কমিশন এবং আমরা দেখেছি জেলা পর্যায়ে যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সময়টাতে প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আমরা আচরণ দেখেছি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এমন দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা হয়তো এমন অপরাধের সঙ্গে যুক্ত আছেন যেটা কোনোভাবেই মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হতে পারে না, কিন্তু তারপরেও তাদের মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আবার পক্ষান্তরে এমন অভিযোগ যেটা হয়তো এই সময়ের প্রেক্ষাপটে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো অভিযোগ হতে পারে না, সেই অভিযোগেই অনেক প্রার্থীর, অনেক দলের প্রার্থী তাদের মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং আপনারা এই সময়টাতে খেয়াল করে দেখবেন যে আমরা দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের যারা দোষর, জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই নির্বাচনে সেই জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং আমরা খেয়াল করে দেখেছি যে রংপুরে যখন আমরা জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নের বিষয়ে আপত্তি চাওয়া হলো, সেই সময়টাতে সরকারি সংস্থাগুলো কোনো আপত্তি উত্থাপন করেন নাই। আমি ব্যক্তিগতভাবে আমাদের তরফ থেকে, জনগণের তরফ থেকে জাতীয় পার্টি যে স্বৈরাচারের দোষর এবং ফেসিবাদের দোষর এবং তারা যে এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, সে আপত্তি আমরা উত্থাপন করেছি। সেই আপত্তির প্রেক্ষাপটে যারা রিটার্নিং কর্মকর্তারা যারা ছিলেন তারা আসলে আইনি ফাঁকফোকরের মধ্য দিয়েই জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার তারা এক ধরনের সুযোগ তারা এখনো পর্যন্ত দিয়ে চলছেন। আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে জাতীয় পার্টি স্বৈরাচারকে তৈরি করেছে, স্বৈরাচারকে বৈধতা দিয়েছে, যে জাতীয় পার্টির ব্যাকআপে
আওয়ামী লীগ বাংলাদেশে হাজারো মানুষকে খুন করতে পেরেছে। গণহত্যার দোসর যে জাতীয় পার্টি, সে জাতীয় পার্টি যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং আপনারা খেয়াল করে দেখবেন খুবই অদ্ভুতভাবে এই জাতীয় পার্টির এখন নির্বাচন কমিশনে তাদের তথ্য অনুযায়ী যিনি পার্টির মহাসচিব বা সেক্রেটারি হিসেবে আছেন তিনি এক আলাদা ব্যক্তি চুন্নু, এবং এখন যিনি সিগনেচার করে দিচ্ছেন তিনি আলাদা ব্যক্তি পাটোয়ারি। এই যে বড় একটা ফারাক, এটা আইনগত কত বড় একটা গলদ, সেই গলদের সমাধান না করে এবং সামনে 8 তারিখে জাতীয় পার্টির ব্যাপারে হাইকোর্টে এক ধরনের সিদ্ধান্ত হবে প্রতীকের বিষয়ে, সেই সিদ্ধান্তগুলো সুরাহা না হওয়ার আগেই একটা জিনিস আইনগতভাবে পেন্ডিং থাকা অবস্থাতেই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন জাতীয় পার্টির ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। আমরা সেটার প্রতিবাদ জানাই এবং একই সাথে আমরা মনে করি যে এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইন ইলেকশন, এমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক, এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। এবং আমরা এই স্বৈরাচারের দোষর যারা আছেন তারা যাতে ইলেকশনে পার্টিসিপেট করতে না পারেন সে ব্যাপারে আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করছি। ধন্যবাদ সবাই।